নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বিকেলের বার্তা মানেও আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবনার জন্য। আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, মঙ্গল, বৃহস্পতি আর শনি এই 3 দিন রুদ্রবার্তার বিকেলের বার্তার সঙ্গে থাকবে, মানে আগে থাকবে রুদ্রবার্তার রান্নাঘর। রান্নাঘর অনুষ্ঠানটা আগে দেখে নেবেন, তারপর থাকবে বিকেলের বার্তা। কাজেই আজকে বৃহস্পতিবার দিনে নিশ্চয়ই আপনারা পাবেন রান্নাঘর। তো দেখে নেওয়া যাক আগে মনীষার হাত ধরে রুদ্রবার্তার রান্নাঘরে কী আছে, তারপরে আমরা দেখব আজকের প্রসঙ্গ, অর্থাৎ বুদ্ধিজীবীরা কেন চুপ করে আছে। দেখবেন কিন্তু ভিডিওটা। চলুন আগে দেখে নিন রান্নাঘর, অর্থাৎ বাড়ির মা বোনেদের সবাইকে দেখানোর জন্য বলে দিন রান্নাঘরটা দেখার জন্য। চলুন দেখুন রুদ্রবার্তার রান্নাঘর, মনীষার হাত ধরে রুদ্রবার্তার রান্নাঘরে। রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি লেমন রাইস। লেমন রাইস দেখাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। লেমন রাইস বানাতে আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি হাফ চামচেরও কম সর্ষে, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল, নিয়েছি কিছুটা কাজু বাদাম, 1 ইঞ্চিরও কম আদাকে আমি কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, কারি পাতা নিয়েছি, স্বাদ মতো চিনি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, 3টে লেবুকে রস করে নিয়েছি, আর অল্প 1 চিমটের মতো আমি হলুদ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি হিং। বানাবো সাদা তেলে। জলটা আমি আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছিলাম, প্রায় ফুটে এসেছে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। জলটা ফুটে গেছে, চালটা আমি তুলে দেব। ভাতটা হয়ে যাক। ভাতটা আমাদের রেডি। ফ্যান ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি দুটো থালার মধ্যে একটু মেলে দিয়েছি। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা ভাতটা বানাবার সময় সাদা তেল দিয়ে দেবেন। গ্যাসটা অন করলাম, দিয়ে দিলাম সাদা তেল 4 চামচের মতো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একটু আস্তে করে দেব। দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, দিয়ে দেব সর্ষে, চালের পরিমাণ মতো সর্ষে শুকনো লঙ্কাটা দেবেন। দিয়ে দেব ছোলার ডালটা। গ্যাসটা কিন্তু আস্তেই রাখবেন, কারণ তাতে ছোলার ডাল পুড়ে যেতে পারে বা লাল হয়ে যাবে, তাতে দেখতে ভালো লাগবে না। দিয়ে দিলাম বিউলির ডালটা। হালকা আঁচে ভাজবেন, তাতে জিনিসটা ভালো হবে। দিয়ে দেব কারি পাতা, দিয়ে দিলাম কাজু বাদামটা, দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লেমন রাইসে কিন্তু কাঁচা লঙ্কাটা ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো অল্প একটু হিং।
একদম 1 পিঞ্চ মতো হলুদ, দিয়ে দিলাম লেবুর রসটা। ভাতের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা দেবেন। আমি এখানে 500-তে মাঝারি সাইজের 3টে লেবু নিয়েছি। আমি ভাতের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছি, নুনটা আমার ভাতের জন্য ঠিকই আছে, যেহেতু এর মধ্যে লেবু টেবু দিয়েছি তার জন্য অল্প একটু নুন আমি দিলাম। এবারে আমরা ভাতটা তুলে দেব। লেমন রাইস ব্রেকফাস্টের জন্য দারুণ একটা খাবার। বাচ্চাদের মুখরোচক, বেশ ভালো লাগে। একঘেয়ে ভাত যদি না বাচ্চারা খেতে চায় তখনও এই লেমন রাইস বানিয়ে দিতে পারেন। অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। লেমন রাইস আমাদের রেডি। টক, মিষ্টি এবং ঝাল সবটাই পারফেক্ট। আপনারা চেখে বুঝে পরিমাণ মতো দেবেন। অবশেষে তৈরি হয়ে গেল লেমন রাইস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু কেমন হয়েছে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। দেখলেন রান্নাঘর, নিশ্চয়ই রান্নাটা শিখলেন। লেমন রাইস কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে আপনারা জানাবেন। চলুন এরপর দেখা যাক, অর্থাৎ শুরু হোক বিকেলের বার্তা। বুদ্ধিজীবীরা চুপ করে কেন আছে, এই প্রশ্নটা আপনাদের তরফ থেকে আমার কাছে এসেছিল। অর্থাৎ বিভিন্ন আমার আপনজনেরা বিভিন্ন প্রান্ত থেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আমাকে জানান তো, বুদ্ধিজীবীরা কেন চুপ করে গেছে, কেন বুদ্ধিজীবীরা কোনো কথা বলছে না করোনা পরিস্থিতির পরে। অর্থাৎ করোনায় লকডাউন পরিস্থিতি যখন শুরু হলো তারপর থেকে কোনো বুদ্ধিজীবীর মুখ থেকে একটা কথা কেন বেরোচ্ছে না। বিষয়টা নিয়ে সত্যি আমি প্রথমে ভেবেছিলাম ইগনোর করে যাব, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভাবলাম একটু ভেবে দেখা যাক এরা কেন চুপ করে আছে। প্রথমেই বলে রাখি, বুদ্ধিজীবী বলতে আমি বা আপনারা, অর্থাৎ আমার আপনজন যাদেরকে ভাবি, অর্থাৎ আমাদের পাড়ায় থাকা সেই মাস্টারমশাই, অর্থাৎ যিনি শিক্ষকতা করেন এবং ছাত্রদের পড়ান, হয়তো গৃহশিক্ষক অথবা শিক্ষক অথবা একজন সামান্য ডাক্তারবাবু বা অন্য কেউ, এদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। তার কারণ এদের বুদ্ধিটা সমাজের কাজে লাগে। তারা মানে যে সমস্ত মাস্টারমশাই অর্থাৎ গুরু, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে আমাদের নিয়ে যান, তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। আমার এখানে বুদ্ধিজীবী বলতে আমি যাদের বলেছি তারা নিশ্চয়ই এনারা নন। অর্থাৎ সেই সমস্ত প্রলম্ব নমস্য ব্যক্তিরা যারা সত্যিকারের বুদ্ধিজীবী, তাদেরকে আবার আমি প্রণাম জানাচ্ছি। তাদের কথা আমার কাছে নয়, আমি বলছি সেই সমস্ত লোকগুলোর কথা যাদেরকে আমরা দেখতে পাই, মানে যাদের ভাষা অতি মিষ্টি, যাদের কথাবার্তা মানে বাইরের জগতের কথাবার্তা। জানি না তারা মানে সে সমস্ত পুরুষদের দেখতে পাওয়া যায় বুদ্ধিজীবী সমাজের মধ্যে, তারা তাদের স্ত্রীদের গালাগালি করেন কি করেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদের ভাষা মানে ক্যামেরার সামনে অন ক্যামেরা তাদের ভাষা দুর্দান্ত। মানে তাদের ভাষার মতো ভাষা হয় না। তারা এত সুন্দর মেপে ঝুঁকে কথা বলেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য রাখেন। তারা হচ্ছেন বুদ্ধিজীবী, যারা সময়ের সাথে সাথে জামা পাল্টানোর মতো, মানে আমাকে অনেকে বলেন না দাদা গেঞ্জিটা অনেক পুরনো হয়ে গেছে পাল্টান না কেন, টুপিটা তো ফেড হয়ে গেছে পাল্টান না কেন, আমি ওই বুদ্ধিজীবীদের মতো পাল্টাতে পারি না আর কি, কম জম আছে তাতেই চালিয়ে যাই। তো সেরকম পরিস্থিতিতে তারা নয়, তারা পাল্টায়, সময়ে সময়ে তারা পাল্টে নেয়। জামা পাল্টানোর মতো তারা রং পাল্টায় রাজনীতির লোকেদের, মানে রাজনীতির রং পাল্টায়। সমাজের পক্ষে আমরা যাদেরকে বুদ্ধিজীবী ভাবি, মানে আমরা যাদেরকে বুদ্ধিজীবী সত্যিকারে ভেবেছি, তারা আদর্শের জন্য সব কিছু ত্যাগ করে দেয়, কোনো কিছুর জন্য তারা আদর্শকে ত্যাগ করে না। দেখবেন তাদের লক্ষ্য করে যে সমস্ত মাস্টারমশাইকে আমরা দেখছি, স্কুল মাস্টারমশাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা গৃহশিক্ষক আছেন, তারা দেখবেন ছাত্র পড়িয়েই যাচ্ছেন, হয়তো তারা টিউশনি পয়সা পাচ্ছেন না, টাকা পাচ্ছেন না, তারা করেই যাচ্ছেন।
যারা শিক্ষকতা করেন তাদের দেখবেন তারা করেই যাচ্ছেন, তারা কোনো কিছুর জন্য তারা আদর্শ ত্যাগ করেন না। কিন্তু এই সমস্ত লোকগুলো অর্থাৎ যারা সকল্ড বুদ্ধিজীবী তারা আদর্শকে আগে বেছে দেন, বেছে দিয়ে রঙগুলো অর্থাৎ পার্টির রং, যে সমস্ত রং রয়েছে সেই রঙগুলোকে নিয়ে তারা কাজ করে যান, ক্রমাগত কাজ করে যান তারা রং নিয়ে। সেই রং তাদের রাজনীতির রঙগুলো পরিবর্তনশীল। এবার শুরু হচ্ছে সেই রাজনীতির লোকেগুলো অর্থাৎ বুদ্ধিজীবী, যারা কথায় কথায় মুখে স্নো পাউডার মেখে কোমরে মানে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়েন, চোখ নাচিয়ে ভুরু মুচিয়ে টাকাস টাকাস করে কথা বলেন এবং বলার সময় তাদের ভাবভঙ্গি এমনই থাকে যেন পৃথিবীর সবচেয়ে বেশি বোঝেন তারা, অর্থাৎ তারা সবচেয়ে বড় বোদ্ধা, বাকি সব গাধা। যাই হোক, সেই সমস্ত বুদ্ধিজীবীরা চুপ করে কেন আছেন? এই বুদ্ধিজীবীর মধ্যে আমি বলেছি, হয়তো আপনারা অনেকে ব্যাখ্যা করে বলেন আমাকে যে আপনি বলেন বটে, সত্যি আমি ভেবে বলি, এদের মধ্যে আছেন শিল্পী, চিত্রশিল্পী থেকে শুরু করে আঁকা শিল্পী, সব শিল্পী এরা রয়েছেন। এবং এদের শিল্প মানে এখানে রং পাল্টানোর শিল্প, সেই শিল্পেতে গিরগিটি পর্যন্ত লজ্জা পেয়ে যায়। তো সেই শিল্পীগুলোই রাস্তায় যখন নামেন প্রতিবাদ করেন, এখন তারা চুপ করে আছেন। তার কারণটা কি? কারণটা একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে এরা জল মাপে, অর্থাৎ এখন কোন দিকে গেলে পাল্লা ভারী হবে, কোন দিকে হবে না, খুব সুচতুর এরা ডিসিশন নেয়। দেখো, ডিসিশন নেওয়ার ব্যাপারটা আমি আপনাদের বোঝাচ্ছি কেন। তার কারণ হচ্ছে ডিসিশন যেভাবে নেয় এরা, ডিসিশনটা এইভাবে নেওয়া হয় যে এবার কে আসতে চলেছে। মনে করে রাখবেন, সিপিএমের সময় অর্থাৎ বাম রাজত্বে যে সমস্ত বুদ্ধিজীবীদের আপনারা দেখেছেন হাত মুঠো করে জিন্দাবাদ ফিন্দাবাদ বলতেন, রাস্তায় ঘাটে প্রতিবাদ করতেন, তারাই আজকে আবার রং পাল্টে ঠিক সময় চলে গেছিলেন যখন দেখবেন বড় বড় হোর্ডিং করা ছিল পরিবর্তন চাই, সেই হোর্ডিংয়ে তাদের নাম ছিল। অর্থাৎ তারা জল মেপে বুঝে যায় এখন কোন লেভেলে জলটা আছে। এরা কিন্তু বুঝে গেছে করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে ডুবে যাওয়ার একটা স্থিতি হয়েছে, তাতে তারা বুঝে গেছে যে জল ডুবে গেছে, এরা ডুবছে, আর এদের সঙ্গে থাকা যাবে না, অর্থাৎ জাহাজ ডুবতে শুরু করেছে। দেখবেন সিপিএমের রাজত্ব অর্থাৎ যখন বামফ্রন্টের রাজত্ব ছিল সে সময় বহুত বুদ্ধিজীবী, এদের মধ্যে আবার অনেক শিল্পী যারা আছেন তারা দেখবেন ভালো ভালো লেখালেখি লিখতেন, তারা গান গাইতেন, কেউ কাক আঁকতেন। এই সমস্ত শিল্পীরা বাম রাজত্বের সময় চটাস করে বদলে গেলেন। কেউ নাট্য ব্যক্তিত্ব ছিলেন, তিনি বামফ্রন্টের হয়ে গলা ফাটাতেন, তিনি টুক করে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখানোর জন্যে তিনি চলে এলেন তৃণমূলে, অর্থাৎ তিনি চাইলেন বিজেপি যাতে না ঢোকে। আজ তারা সব চুপ করে গেছে, এরা অপেক্ষায় আছে যদি বিজেপি এসে যায় এবার কি করব। সিপিএম এরা ফিরতে পারছে না, কারণ বামফ্রন্টকে লাথি মেরে চলে এসছেন এরা। কথাটা খারাপ লাগবে হয়তো, কিন্তু এটা আক্ষরিক অর্থে সত্যি। বামফ্রন্টকে লাথি মেরে এরা চলে এসছেন, বাম অর্থাৎ কমিউনিজমের যে চিন্তাধারা তাকে এরা দুচ্ছাই করে দিই। মানে আবারও বলছি, আদর্শ সম্বন্ধে এদের কোনো ধান ধারণা নেই, এরা যখন তখন পাল্টাতে পারে। এখন দেখছেন এরা তৃণমূলে আছে, বিজেপি আসার সম্ভাবনা খুব জোর হয়ে গেছে, তার জন্য তারা বুঝে গেছে এখন জল কোন দিকে আছে। তারা বুঝে গেছে এই জাহাজটা ডুবছে, ওই জাহাজে আমার আসতে হবে। ইঁদুর অর্থাৎ জাহাজের মধ্যে ডুবে থাকা ইঁদুর আর এইখানকার পশ্চিমবাংলার তথাকথিত বুদ্ধিজীবী, দুটো সম্প্রদায় প্রায় এক, মানে দুটোকে সম্প্রদায় বলে ফেললাম। অ্যাকচুয়ালি ইঁদুর আর এই বুদ্ধিজীবী এরা দুজন প্রায় এক। এরা খুব ক্ষুরধার বুদ্ধি, এরা বুঝে যায় এই জাহাজটা ডুবছে, আমাকে ওই জাহাজে যেতে হবে। কাজে এরা পালানো শুরু করে দিচ্ছে। এই পালানোর আগে এরা চুপ করে বসে আছে, ঘাপটি মেরে গেছে যে পরিস্থিতিটা বুঝি, যদি আবার 2021-এ তৃণমূল আসে তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে। কারণ মমতা ব্যানার্জি যদি আবার দেখে আমি পাল্টে খেয়েছি, আর যদি কোনো কারণে বিজেপি না আসে তাহলে তো আমার গেল সর্বনাশ। কারণ মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বললেও বদলা নিয়ে নেবেই। আবার মনে মনে ভাবছেন বিজেপির লোকগুলোকে যেভাবে পেটাচ্ছে, তাতে যদি বিজেপি ক্ষমতা এসে যায়, আমি যদি তৃণমূলে থাকি তাহলে বিজেপি ক্ষমতা এলে তারাও বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, প্রতিরোধ করি, প্রয়োজন হলে নি প্রতিশোধ। মানে এখানেও সেই ব্যাপারটাই আছে। কাজেই তারা থরহরি কম্পমান। কাজে এইরকম অবস্থায় চুপ করে যাওয়া হয় তাদের পক্ষে শ্রেয়। সিএতে কাগজ আমি দেখাবো না বলা লোকগুলো আর কেউ বলছে না যে আপনারা দয়া করে কাগজ দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন, না, বলতে পারছে না, কারণ কাগজ দেখাবো না বলেছে। তারা এখন ঘরে ঢুকে আছে, তারা ঘরের মধ্যে ঢুকে কাগজগুলোকে ছিঁড়ছে। মানে যে সমস্ত কাগজগুলো নিয়ে বেরিয়েছিল রাস্তায় তৃণমূলের হয়ে, সেই কাগজগুলোকে আবার ছেঁড়া শুরু করছে। যে মোমবাতিগুলোকে নিয়ে তারা বেরোতো রাস্তায় ঘাটে, সেই মোমবাতিগুলোকে নিভিয়ে আবার রেখে দিত মনে হয়, আবার সেই মোমবাতিগুলোকে তুলে রেখে দিচ্ছে এখন। এবার এই মোমবাতিগুলো নিয়ে বিজেপির সঙ্গে মেরাবার জন্য এরা বেরোচ্ছে। কাজে এরা এই পরিস্থিতিটা বুঝছে যে মোমবাতিগুলোকে ঝাড়পোছ করে রাখতে হবে এবং কাগজগুলোকে ছিঁড়তে হবে। যে কাগজগুলোকে নিয়ে তারা নেমেছিল একসময় তৃণমূলের হয়ে, এখন তারা নামতে সাহস পাচ্ছে না। কাজেই এইরকম একটা পরিস্থিতিতে আমি সার্বিকভাবে অনুসন্ধান করে জানলাম যে তারা এখন চুপ করে আছেন একটাই কারণে, ধান্দা এখনো বোঝা যাচ্ছে না যে জলটা কোন দিকে যাবে। বুঝলেই এরা আবার রাস্তায় নামবে। যদি দেখেন এরা বিজেপির হয়ে
আস্তে আস্তে কথা বলছে, তাহলে জানেন বিজেপি শিওর আসছে। কারণ এরা খুব তাড়াতাড়ি বোঝে কোন নৌকাটা বা জাহাজটা ঢুকছে আর কোন জাহাজটা থাকবে। কাজে এদের যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন যে বিজেপি আসার সম্ভাবনা এসে গেছে, কারণ বুদ্ধিজীবীরা ঘর ঢুকে গেছে। এবার এরা অপেক্ষা করে আছে, কি করব? সিপিএমে যাব? পারবো না, এরা তো আসবে না। কংগ্রেসের হয়ে বলবো? হবে না। তাহলে কি বিজেপির হয়ে বলবো যদি তৃণমূল এসে যায়? কাজে সার্বিকভাবে দেখতে গেলে এরা এরকম দৌড়াচারের মধ্যে রয়েছে বলেই এরা সামনে আসতে পারছে না। কাজে বুদ্ধিজীবীরা এখন চুপ করে গেছে। আর আমাদের মতো কিছু নির্বোধ দুর্বুদ্ধিজীবী মানুষজন আমরা, যারা এদেরকে হাড়ে হাড়ে চিনি, তারা রাস্তায় আছি। চলুন, এখনকার মতো এটাই রইল। ভালো থাকবেন সবাই, এবং কালকে সকালে অর্থাৎ আগামীকাল সকালে আবার রুদ্রবার্তা সকালে বার্তা পাবেন। একটু দেরি হচ্ছে বলে কিছু মনে করবেন না, মানিয়ে নিন। রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে মানাতে তো আপনাদের হবেই। আসি, ভালো থাকবেন সবাই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।